আসসালামু আলাইকুম। একটা নিউজ শুনেন। প্রতিদিন তো আমরা নিউজ শুনি। প্রতিদিন বিভিন্ন পত্র-পত্রিকা, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া থেকে তো আমরা প্রতিনিয়ত সংবাদ শুনি। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ একটা নিউজ শুনেন। সেই নিউজটা কি? নিউজটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছে তিনি রাফায় অভিযান চালাবেই। যে যাই বলুক, আন্তর্জাতিক চাপ হোক আর আমেরিকার চাপ হোক, যত প্রতিকূলতাই আসুক না, উনি রাফায় অভিযান চালাবে। উনি এটাও বলে দিয়েছে, যদি বর্তমান সময় এখন যদি হামাস যোদ্ধারা যুদ্ধ থামিয়ে দেওয়ার কোনো অফারও আমার কাছে দেয়, সে এমন কিছু বলেও থাকে, তারপরে সেটা প্রত্যাখ্যান করা হবে। মানে মোট কথা হচ্ছে উনি এখন কোনো অফারে নিতে রাজি নাই, উনি রাফায় অভিযান চালাবে, তার লক্ষ্য হচ্ছে তিনি রাফায় অভিযান চালাবে। এমনকি এটাও বলেছে যে উনি রাফা থেকে যারা বেসামরিক লোকজন আছে, বেসামরিক জনসংখ্যা যারা আছে, ওদেরকে সরাই দিবে, দেওয়ার পরে উনি রাফায় অভিযান করবে। তো নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছে রাফায় অভিযান চালাবে। তো আপনি কি করবেন? আপনি কি করতে পারেন? আমি আপনাকে বলছি যে নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছে, সে তার ক্ষমতা বলে রাফায় অভিযান চালাবে। এখন আপনি তো জানেন, বা আমরা পেপার পত্রিকা থেকে বিভিন্ন মিডিয়া থেকে এটা বুঝতে পারছি যে রাফায় যদি অভিযান চালানো হয় তাহলে কিন্তু হাজার হাজার মানুষ মারা যাবে। এখন পর্যন্ত এখন সর্বশেষ নিউজ হচ্ছে যে 2023 সালের 7 অক্টোবর থেকে যে গাজায় যে হামলা করা হয়েছে, এখন পর্যন্ত প্রায় 34,568 জন ফিলিস্তিনি মারা গেছে। তো এই যে এতজন লোক মারা গেছে, তো আপনার ভূমিকা কি? এরপর আপনি কি করবেন, বা আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, বা এই ক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকতে পারে, বা কি হওয়া উচিত, এটা একটু পরে। প্রথমে আসেন, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাকে এই অভিযান থেকে একটু স্বস্তি দেওয়ার জন্য, যে উনি চাচ্ছে যে আপনি অভিযানটা এখন করিয়ে না, একটু থামেন, বা আপনি আপনার যুদ্ধ থামিয়ে দেন। এটাই আপনার জন্য একটা ভালো একটা সময়, যখন পৃথিবীর বা বিশ্বের বিভিন্ন দিক থেকে আপনার যখন চাপ প্রয়োগ করছে, আপনাকে চাচ্ছে যে আপনি এই গণহত্যা, এই হত্যাযোগ্য, এই ধ্বংসযোগ্য আপনি বন্ধ করে দেন, আপনি এটা করিয়েন না, তাহলে আপনার জন্য এটা ভালো মঙ্গল দিক। তিনি আমেরিকার কথা শুনবে না। এবার আসেন, তার এই ঘটনাকে কেন্দ্র করে, এই যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কিন্তু এটা প্রোটেক্ট করেছে। মানে আমেরিকার খুব সুনামধন্য কিছু প্রতিষ্ঠান, যেমন ক্যালিফোর্নিয়া, তারপরে ইউনিভার্সিটি অফ কলম্বিয়া, এই সমস্ত নামকরা প্রতিষ্ঠানের বিভিন্ন ছাত্ররাও কিন্তু এই তার এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে কিন্তু প্রোটেক্ট করতেছে। তো আমি আপনাকে বলছি ভাই, দেখেন, আজকে ক্যালিফোর্নিয়ার স্টুডেন্ট, তারা সুনামধন্য একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট হওয়ার কারণে তারা এই গাজার পক্ষে বিপক্ষে যে অবস্থানগুলো নিয়েছে তাদেরগুলো কিন্তু সবাই দেখতে পাচ্ছে। আমি আপনি বাংলাদেশে বসে বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি। এক, 2 নম্বর কথা হচ্ছে যে যেহেতু আমেরিকার মতো একটি মানে উন্নত দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, উনি একাধিকবার তাকে বলেছে যে আপনি এই মুহূর্তে অন্তত যুদ্ধটা থামিয়ে দেন এবং জিম্মি যারা আছে তাদেরকে উদ্ধার করেন, এটা আপনার জন্য কল্যাণকর। বাট উনি কারোর কথা শুনবে না, উনি একটাই সিদ্ধান্ত অটল আছে, সেটা উনি গাজায় মানে রাফায় অভিযান চালাবেই। তার কারণ তার উদ্দেশ্য সবকিছু আমি শেষ করে দিয়েছি, এখন রাফায় যে কয়জন হামাস যোদ্ধা আছে আমি তাদেরকে শেষ করলে আমি সফল হয়ে যাব। কিন্তু আসলে কি তাই? আর আমিও একজন মুসলিম বাংলাদেশি একজন সাধারণ মানুষ, আমি প্রতিদিন নিউজ দেখি, প্রতিদিন পেপার পত্রিকা দেখি, প্রতিদিন নিউজ শুনে আমার জন্য এটা সাধারণ দায়িত্ব হয়ে গেছে যে মনে করেন বিডি ভিউজ বলেন, বা বিভিন্ন ইলেকট্রিক চ্যানেল বাংলাদেশে যেগুলো আছে, যেগুলো সংবাদ আমি শুনবো, গাজা মানে গাজায় অপারেশন চালাবে, গাজায় হত্যাযজ্ঞ চালাবে, নেতানিয়াহুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, জাতিসংঘ নিষেধ করছে, সে কারো নিষেধই তোয়াক্কা করছে না। এদিকে আরেকটাও নিউজ আপনি শুনে খুশি হবেন, সেটা হচ্ছে কলম্বিয়ার প্রেসিডেন্ট যিনি পেত্রো, উনি এই মুহূর্তে একটা জরুরি একটা ঘোষণা দিয়েছে যে সম্ভবত আমি যদি ভুল না করি, গত বুধবার 1 মে ডেতে, যে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কোন এক বক্তব্যের মাঝে তিনি বলেছেন যে ইসরায়েলের সাথে আমাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ক আমরা বন্ধ করে দেব, তাদের সাথে কোনো লেনদেন থাকবে না। কেন লেনদেন থাকবে না? তিনি হচ্ছেন একজন হত্যাকারী, তিনি একজন হত্যাকারী, তাকে হত্যাকারী হিসেবে তিনি আখ্যা দিচ্ছে। এমনকি আপনারা এটাও জেনেছেন যে 7 অক্টোবর
এই হামলা শুরু হওয়ার পর থেকে তিনি কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনাই করেছে এবং বলেছে। তো যেহেতু তিনি কলম্বিয়ার মতো দেশের একটা প্রেসিডেন্ট, তার কথার কিন্তু একটা প্রভাব আছে। এটা যতটুকু পজিটিভ হোক নেগেটিভ, কিন্তু তার কথার একটা মানে একটা ওয়েট আছে। সহজ কথাতে তার কথার একটা ওয়েট আছে, ভালো একটা দাম আছে। কিন্তু ভাই আমি আপনাকে বলছি, আপনি চলে যান না, আপনি একটু ধৈর্য ধরেন। আসলে আমি এখন পর্যন্ত যতগুলো কথা বলেছি এইগুলো শোনানোর জন্য আমি আপনাকে কথা বলার জন্য আসিনি। বাট আমার যে কথা বলা উচিত বা যে কথা আমি বলার জন্য আপনার কাছে এসেছি, সেটা হচ্ছে এই যে আমি একজন সাধারণ মানুষ, আমি একজন বাংলাদেশের সাধারণ মুসলিম। তো বেনিয়ামিন নেতানিয়াহু যদি আজকে রাফায় অভিযান চালায়, আপনি এটা নিশ্চিত আপনি বুঝতে পারছেন যে সেখানে হাজার হাজার মানুষ আমার মুসলিম ভাই মারা যাবে। আপনি কি করবেন? আপনি কিভাবে প্রোটেক্ট করবেন? তো আপনি তো আর কোনো যোদ্ধাও না যেখানে আপনি যে যুদ্ধ করতে পারেন। আমার এমন কোনো পাখা নাই আমি উড়ে গিয়ে সেখানে যুদ্ধ থামিয়ে দিতে পারি, যুদ্ধ করতে পারি। এমনকি ভোগার্ত মানে ক্ষুধার্ত যে ফিলিস্তিনি ভাইরা দিনের পর দিন ক্ষুধায় ভুগতেছে, তাদেরকে একটা খাদ্য তাদের মুখে তুলে দেবো সেই সামর্থ্য আমার নাই। তাহলে আমি কিভাবে প্রোটেক্ট করব? ভাই আপনার একটা সুযোগ আছে। কি সুযোগ আছে জানেন? আমরা যারা মুসলিম পরিবারের মানুষ, আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, আমরা যিনিকে মুসলিম দাবি করি, আমাদের একজন রব আছে যিনি আমাদের সমস্ত কিছু পরিচালনা করতে পারেন, যিনি আমাদেরকে দেখতে পারেন। আমরা যেটা করতে পারি, আমাদের কাছে একটা হাতিয়ার আছে, সেটা হচ্ছে আল্লাহ বলেছে যে আমার বান্দা যদি আমার কাছে হাত তুলে কোনো কিছু চাই, আমি তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। ভাই একটা সিদ্ধান্ত নেন না, একটা দিনের জন্য একটু কষ্ট করেন না। 2 রেকাত সালাত আদায় করি আমরা, 2 রেকাত সালাত আদায় করে আমার ওই মালিকের কাছে বলে দিই, হে রব, ওখানে গিয়ে কোনো যে কিছু করতে পারবো না এই সামর্থ্য আমার নাই, এই সাধ্য আমার নাই, এটা তুমি জানো। তবে ওখানে যেটা হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে এটা তুমি জানো। তো ওখানে যা করলে কল্যাণকর হয় তুমি সেই ব্যবস্থা আমাদের জন্য করে দাও, যেটা আমাদের হৃদয়ের যে কান্না, আমরা যে কষ্ট পাচ্ছি, আমরা কিছু বলতে পারছি না, কিছু করতে পারতেছি না, কিন্তু আমাদের যে হৃদয়ের যে কান্না আছে, হৃদয়ের যে মানে খারাপ লাগার যে জায়গাটা আছে, আমরা এটা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করতে পারি। প্রভু তুমি তাদের জন্য একটা উত্তম ফায়সালা করে দাও, কারণ তুমি হচ্ছে একজন উত্তম ফায়সালাকারী। তো আমার সমস্ত কথার সার কথা হচ্ছে, ভাই আপনি আমেরিকার কথা বলেন, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কথা বলেন, বা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রদের কথা বলেন, বা কলম্বোর প্রেসিডেন্ট বলেন, বা ওই ল্যাটিন আমেরিকার বেশ কিছু কান্ট্রি তাদেরকে প্রত্যাখ্যান করেছে তাদের কথা বলেন। তো ভাই তারা তাদের পজিশন থেকে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদের এই কথাগুলো কতটুকু প্রভাব ফেলবে, কতটুকু আমার ফিলিস্তিনি ভাইদের জন্য উপকারে আসবে আমি সেটা জানি না। বাট আমি এতটুকু বলতে পারি, আমি যে মুসলিম হিসাবে রাতের আধারে 2 রাকাত সালাত আদায় করে আমার রবের কাছে যদি একটাবার বলতে পারে, আমার বিশ্বাস আমার আমার এত অদয়ালু অরহমতালা রব আমাদের না, যিনি আমাদের কথা শুনে না, আমাদের কথা শুনতে পারে না বা বুঝতে পারে না, উনি অবশ্যই আমাদের কথাগুলোকে কবুল করবেন, অবশ্যই তাদের জন্য একটা উত্তম ফায়সালা করবেন। আমার সর্বশেষ আশাবাদী হচ্ছে, ভাই কে কীভাবে প্রোটেক্ট করছে সেটা বড় কথা না। আপনি দেখেন একজন বাংলাদেশি মুসলিম বাংলাদেশের রাস্তা বন্ধ করে ওই বাইতুল মোকাররম গেটের সামনে বড় করে একটা স্লোগান দিয়ে বড় কিছু বলে ফিলিস্তিনের কিছু উপকার হবে না, বরং মাঝখান থেকে কী হবে জানেন? বাংলাদেশে যে তাৎক্ষণিক যে বিশৃঙ্খলা তৈরি হবে, বিনিময়ে হয়তো আমার তকদিরে হতে পারে যে পুলিশের লাঠি পেটা, এছাড়া আর কিছু উপকার হবে না। এটাই আপনার জন্য প্রাপ্য। বাট আপনি যদি রাতের আধারে উঠে 2 রাকাত উঁচু করে 2 রাকাত সালাত আদায় করে ওই আল্লাহর কাছে বলেন, যার কাছে সমস্ত ক্ষমতা আছে, যিনি এই পুরো সিস্টেমটাকে পরিবর্তন করে দিতে পারে, ওই রবের কাছে আমরা বলি, আল্লাহ আমাদের এই চাওয়া এই পাওয়াকে যেন তিনি কবুল করেন। আর আমি যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাকে এই আমল করার তৌফিক আমাকে দেয়। এই কথা বলেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আজকের কথাগুলো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।